সুমাইয়া বলল, এই তোমাকে না আমি কতবার বলেছি কোনো ঝামেলায় না জড়াতে। জানো আজকে আমার অফিসে কত দরকারি একটা কাজ ছিল, সেই কাজ ফেলে তোমার কাছে আসতে হলো। ফাহিম বলল, ভাবি ওকে কিছু বলবেন না প্লিজ, সব দোষ আমার। আমি পাগল হয়ে ওকে টেনে নিয়ে গেছি বলে আজকে এই ঘটনা ঘটলো। সুমাইয়া বলল, আমি কি ছিলাম না? আমাকে বললেই তো হতো, সবকিছু রেডি করে দিতাম। ফাহিম বলল, সরি ভাবি। সুমাইয়া বলল, আমি বসে বসে ওদের কথা শুনছি। সুমাইয়া বলল, কি হলো, তুমি কথা বলছো না কেন? আমি বললাম, এত বড় অপরাধ করে ফেলেছি, কি করে তোমার সাথে কথা বলি? সুমাইয়া বলল, মজা করো আমার সাথে না? আমি বললাম, তো কি করব, আমার থেকে তোমার অফিসের কাজ বড় হয়ে গেছে, যাও কাজ করো, কে না করেছে? সুমাইয়া বলল, এই যে দেখো, আমি বলেছি তোমাকে তোমার থেকে আমার অফিসের কাজ বড়, এত রাগ করো কেন? আমি বললাম, আমাকে এখানে নামিয়ে দাও, আমি আর তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। সুমাইয়া বলল, আচ্ছা সরি বাবা। আমি বললাম, তোমার সরি দিয়ে আমি কি করব? ড্রাইভার গাড়ি থামাও। সুমাইয়া বলল, বলছি তো সরি। আমি গাড়ি থেকে নেমে গেলাম। ফাহিম আমার পিছনে পিছনে আসলো আর সুমাইয়া গাড়ি নিয়ে অফিস চলে গেল। মনে হয় সত্যি সত্যি কোনো দরকারি কাজ পড়ে আছে, নইলে আমার পেছন পেছন আসতো। ফাহিম বলল, আরে রেদওয়ান, এটা কি করলি? আমি বললাম, কি করেছি? ফাহিম বলল, ভাবির সাথে রাগ না করলেও পারতি। আমি বললাম, মাঝে মাঝে একটু শিক্ষা দিতে হয়, এগুলো তুই বুঝবি না। ফাহিম বলল, আমার লাইন তাহলে পরিষ্কার, যাক বাবা, কোনো ভেজাল নাই, ভাবি বলেছে তাহলে তো বিয়ে হবেই। আমি বললাম, ফোন নাম্বার আনছোস? ফাহিম বলল, ফোন নাম্বার কিভাবে নিব বল, কথাই তো বলতে পারলাম না ওর সাথে ভালো করে। আমি বললাম, দাঁড়া, আমি পরে সব ব্যবস্থা করে দিব। ফাহিম বলল, আচ্ছা এখন বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ। ফাহিম বলল, এই শহরের মানুষগুলো খুব ভালো রে। আমি হাসলাম, ভালো? তুই কয়দিন ছিলি এই শহরে? ফাহিম বলল, এই তো 6 মাস। আমি বললাম, খুব হাসি পায় তোর কথা শুনে, জানিস? ফাহিম বলল, কেন কেন? আমি বললাম, এই শহরে থেকে শহরের মানুষগুলোকে তুই আজও চিনতেই পারলি না। ফাহিম বলল, তুই মাঝে মাঝে কি যে বলিস তা আমি কিছুই বুঝি না। আমি বললাম, আমার জায়গায় তুই থাকলে একদিন আত্মহত্যা করতি। ফাহিম বলল, কেন রে, তোর তো শান্তি, তুই তো মন্ত্রীকে বিয়ে করবি। আমি বললাম, বাদ দে, আর কথা বলতে ইচ্ছা করছে না। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো ইসির ডাকে। আমি বললাম, কেন রে, ঘুমের থেকে ডেকে তুললি? ইসি বলল, ভাইয়া ভাবি তোরে ডাকছে, ভাবি রুমে যেতে বলে। আমি বললাম, পরে, এখন যেতে পারবো না। ইসি বলল, তুই যাবি কিনা বল, না হলে ভাবি এখানে চলে আসবে। আমি বললাম, বল আসছি। আমি বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম। ফাহিম বলল, কই যাস? আমি বললাম, তুই শুয়ে থাক, আমি একটু তোর ভাবির সাথে কথা বলে আসি। ফাহিম বলল, আমার ব্যবস্থা করে দে, আমি একটু কথা বলি। আমি বললাম, দেখছি কি করা যায়। আমি সুমাইয়ার রুমে এসে দেখি ও বসে আছে, আমাকে দেখে জড়িয়ে ধরলো। সুমাইয়া বলল, তুমি ওই সময় আমাকে ফেলে রেখে কোথায় গেলা? আমি বললাম, তো কি করব বলো, তুমি ওই সময় আমার বন্ধুর সামনে কি বলেছো? সুমাইয়া বলল, আচ্ছা সরি বলেছি তো, আর কোনোদিন কিচ্ছু বলবো না। আমি বললাম, আমি কখনো তোমার উপর রাগ করি না, কিন্তু তুমি আমার সাথে যেমন ব্যবহার করো, মন চায় তোমাকে ফেলে রেখে চলে যাই। সুমাইয়া বলল, আমি কিন্তু এখন সত্যি সত্যি কান্না করে দিব, তুমি তো জানো আমার একটু রাগ বেশি, তুমি তোমার বউকে কন্ট্রোল করবা না? আমি বললাম, সেটা তো বিয়ের পর, এখন তোমাকে কিছু বললে তোমার বডিগার্ড আমাকে মারতে চাইবে। সুমাইয়া বলল, তোমাকে মারার সাহস কার আছে বলো তো, তুমি আমার একমাত্র জামাই। আমি বললাম, হ্যাঁ, এর জন্যই তো আমি তোমাকে এত বেশি ভালোবাসি। সুমাইয়া বলল, আমি বুঝি কম ভালোবাসি তোমাকে? আমি বললাম, জানো বেবি, তোমাকে দেখলেই না আমার ভেতরে রাগ জানি কোথায় চলে যায়। সুমাইয়া বলল, আমিই তো তোমার একমাত্র ওষুধ। আমি বললাম, মাঝে মাঝে মনটা কি চায় জানো, তোমাকে নিয়ে দূরে আকাশে কোথাও চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো। সুমাইয়া বলল, আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে আমাদের কোথাও যেতে হবে না। আমি বললাম, হ্যাঁ, বিয়ের পর তোমাকে আমি কোনো কাজ করতে দিব না, দরকার পড়লে আমি সব কাজ করব। সুমাইয়া বলল, আই লাভ ইউ বাবুটা, অনেক অনেক ভালোবাসি তোমাকে, কিন্তু আমি এই ভালোবাসা দেখাতে পারি না তোমাকে। আমি বললাম, আমি জানি তো তুমি আমাকে কেমন ভালোবাসো। সুমাইয়া বলল, আচ্ছা বিয়ের পর আমরা গ্রামে যাব না? আমি বললাম, আমাদের গ্রামে গেলে অনেক ঝামেলা হবে, আগে তোমাকে আর মারিয়াকে দিয়ে সব ঝামেলা শেষ করি, তারপরে যাব। আমি বললাম, আচ্ছা সেই সব কথা পরে হবে, তুমি কখন অফিস থেকে এলে? সুমাইয়া বলল, এই তো মাত্র। আমি বললাম, ফ্রেশও হও নাই? সুমাইয়া বলল, না, তুমি রাগ করছো তাই আগে তোমাকে ঠান্ডা করেছি। আমি বললাম, আচ্ছা যাও, তুমি ফ্রেশ হয়ে আসো। আমি বসে বসে ফোন টিপি। সুমাইয়া বলল, কোথাও কিন্তু যাবা না? আমি বললাম, আচ্ছা যাও। সুমাইয়া বাথরুমে চলে গেলে আমি বসে বসে গান শুনতে থাকলাম। আজকে নিজের ভেতরটা কেমন জানি খুশি খুশি একটা ভাব লাগছে। কিছুক্ষণ পর সুমাইয়া বাথরুম থেকে বেরিয়ে এলো। সুমাইয়াকে আজ অনেক সুন্দর লাগছে, একটা গেঞ্জি পরেছে। আমি বললাম, এই এটা কি পরলা? সুমাইয়া বলল, কেন বাবু, আমাকে ভালো লাগছে না? আমি বললাম, হ্যাঁ অনেক ভালো লাগছে, কিন্তু তুমি কি এসব পরে মানুষকে দেখাতে চাও? সুমাইয়া বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই পোশাক আমি যখন ঘরে একা থাকি তখন পরি। আমি বললাম, তাহলে এখন আমার সামনে পরলা কেন? সুমাইয়া বলল, তুমি তো আমার স্বামী, তোমার সামনে পরাই যায়। আমি বললাম, আমি এখন এখানে থাকলে তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবো না, পরে উল্টাপাল্টা সবকিছু হয়ে যাবে। সুমাইয়া বলল, এই দাঁড়াও দাঁড়াও। আমি দৌড়ে বেরিয়ে গেলাম। সুমাইয়াকে এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না। মারিয়া বলল, আরে রেদওয়ান, দৌড়ে কোথায় যাস? আমি বললাম, দৌড়ে পালাই। মারিয়া বলল, কেন, কি হয়েছে যে ম্যামের রুম থেকে দৌড়ে পালাচ্ছিস? আমি বললাম, ওসব তুই বুঝবি না, এখন ওই মেয়েটার নাম্বারের ব্যবস্থা কর। মারিয়া বলল, আমি পারবো না, পারলে তুই কর। আমি বললাম, আজকে দেখলি তো, ওরা আমাদের মারতে চাইছিল। মারিয়া বলল, মারার কাজ করলে তো মারবেই। আমি বললাম, আর বলিস না, সব দোষ ওই ফাহিম শালার, আমাকে টেনে ভিতরে নিয়ে গেছে। মারিয়া বলল, আমি তো আগেই বলেছি ও একটা মগা। আমি বললাম, কি রে?
তুই সেই প্রথম দিন থেকেই আমার বন্ধুকে মগা বলছিস। মারিয়া বলল, আরে ওর তো বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই। আমি বললাম, হ্যাঁ তোরে কইছে। আচ্ছা তোর বিয়েটা কবে খাবো রে? মারিয়া বলল, আগে তোরটা খাই, পরে না হয় আমারটা খাইস। আমি বললাম, আচ্ছা তোর প্রেম কেমন চলছে? মারিয়া বলল, খুব ভালো, তবে ওকে সময় দিতে পারি না রে কাজের জন্য। আমি বললাম, আগে তোর সবকিছু ঠিক রেখে পরে কাজ করবি, নইলে সবকিছু শেষ হয়ে যাবে। মারিয়া বলল, হ্যাঁ রে, ঠিকই বলেছিস, তবে তোর বিয়ে উপলক্ষে কয়েকদিন ছুটি পাবো মনে হয়। আমি বললাম, দেখিস ছুটির পর আবার রুম ডেট করে ফেলিস না। মারিয়া বলল, আমি তো আর তোর মতো লুচ্চা না। আমি বললাম, আমি কই লুচ্চামি করলাম, দেখা তুই। মারিয়া বলল, কানার তো মনে মনেই জানা, তোর আজেরা কথা শোনার মতো সময় নাই আমার, যা এখান থেকে, আমার অনেক কাজ আছে। আমি বললাম, তোর আর তোর ম্যাডামের কাজ জীবনেও শেষ হবে না। মারিয়া বলল, ম্যাম তো সব কিছু তোর জন্য করছে, ম্যামের টাকা থাকলে সেগুলো তো সব তোকেই দিবে নাকি? আমি বললাম, হ্যাঁ আমি তো বলেছি আমার টাকা দরকার, জীবনের সুখ না থাকলে টাকা দিয়ে কি করব বল, টাকা দিয়ে কি আর সুখ কেনা যায়? মারিয়া বলল, এই শহরে টাকা দিয়ে সুখ কেনা বেচা হয় রে। আমি বললাম, তবে সেটা অন্য কারো হতে পারে, আমার কাছে না। মারিয়া বলল, দেখা যাবে, সময় তো আর শেষ হয়ে যায়নি, তাই না? আমি বললাম, আচ্ছা আমি যাই, তুই কাজ কর। মারিয়া বলল, হ্যাঁ। দেখতে দেখতে 6টা দিন চলে গেল। আগামীকাল আমাদের বিয়ে। ফাহিম বলল, রেদওয়ান কালকে তো তোর বিয়ে, কাছের মানুষ যদি কেউ থাকে তাহলে আসতে বল। আমি বললাম, আমার কাছের মানুষ শুধুমাত্র তুই, আর কেউ নাই। তবে একজন আঙ্কেল ছিল, বলতাম বিয়েতে, কিন্তু উনি আসলে অনেক কষ্ট পাবেন। ফাহিম বলল, বিয়েতে আসে সবাই মজা করার জন্য, আর তুই বলছিস কষ্ট পাবে, বুঝলাম না। আমি বললাম, কিছু কিছু কথা মনের ভেতরে চাপা পড়ে আছে, যেগুলো ভেতরেই থাক, বাইর করার দরকার নাই। ফাহিম বলল, আচ্ছা আমি একটু বাইরে যাব ওর সাথে ঘুরতে। আমি বললাম, কে, সাদিয়া? ফাহিম বলল, হ্যাঁ। আমি বললাম, কিন্তু ওর ফোন নাম্বার তো তোর কাছেই নাই। ফাহিম বলল, আম্মুর কাছ থেকে নিছি, আর বলল বিয়ে হবে 3 মাস পর, আমাকে নাকি কোনো একটা কোম্পানিতে চাকরি দিবে। আমি বললাম, তাহলে তো খুব ভালো, তোর গ্রামে যেতে হবে না। ফাহিম বলল, হ্যাঁ গ্রামে আর ভালো লাগে না। আমি বললাম, আমি যদি পারতাম সারা জীবন গ্রামে পড়ে থাকতাম, এই শহরে আর আসতাম না। আচ্ছা তুই যা, এ নে, এখানে 5,000 টাকা আছে, এনজয় কর। ফাহিম বলল, এমনি তুই আমার কাছে টাকা পাস, আগের টাকাগুলোই তো দেওয়া হয় নাই। আমি বললাম, আরে যা, এখন তোর হাতে টাকা নাই, যখন আসে তখন দিস, সমস্যা নাই। ফাহিম বলল, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। ফাহিম চলে যাওয়ার পর ছাদে গেলাম। আজকের আকাশটা খুব সুন্দর লাগছে, মেঘলা আকাশ। খুব করে আজকে মিতুর কথা মনে পড়ছে কেন জানি, এখন মনে হচ্ছে আমি মিতুকে মনে হয় ভালোবেসে ফেলেছি। দূর থেকে যে কাউকে এত ভালোবাসা যায় তা হয়তো এখন বুঝতে পারছি, কিন্তু এখন আর এসব চিন্তা করে কি লাভ। আগামীকাল আমার বিয়ে, সুমাইয়ের হাতে বন্দী হয়ে যাব। কোনো মেয়ের সাথে কথা বলতে হলেও সুমাইয়ের কাছ থেকে আমাকে আগে অনুমতি নিতে হবে। আচ্ছা, আমার কাছে তো মিতুর ইমো নাম্বার আছে, শেষবারের মতো একটা কল দিয়ে দেখব। কি মনে করে যেন মিতুর ইমো নাম্বারে কল দিলাম, দিতেই ধরে ফেললো। মিতু বলল, দাঁড়া দাঁড়া, কে কল দিয়েছে আগে দেখি, কে বলছেন? আমি মিতুর কথা শুনে বুঝতে পারছি ও খুব খুশিতে কথা বলছে বান্ধবীদের সাথে, ওকে আর কষ্ট দিতে চাই না, তাই ফোনটা কেটে দিয়ে অফলাইন হয়ে গেলাম। আসলে আমি মিতুকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এখন আর বলতে পারবো না। হয়তো সুমাইয়ের সাথে আমার জুড়ি লেখা, তাই সুমাইয়ের সাথেই আমার বিয়ে হবে। আসলে সুমাইয়া দেখতে শুনতে খুব ভালো, আমি জানি ও আমাকে খুব খেয়াল রাখবে, মেয়েটার মনটা অনেক ভালো। ওকে রেখে যদি আমি অন্য কোনো মেয়ের কাছে চলে যাই, তাহলে সুমাইও হয়তো মিতুর মতো কিছু একটা করে ফেলতে পারে। না না, এমন ভুল আর করা যাবে না। তাছাড়া আমিও কি সুমাইয়াকে কম ভালোবাসি? হঠাৎ দেখি কে জানি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি ভয় পেয়ে বললাম, কে কে? সুমাইয়া বলল, আরে বাবু আমি। আমি বললাম, ও তুমি, কিন্তু তুমি কিভাবে জানলে আমি এখানে? সুমাইয়া বলল, ইসি বলেছে, তাই আমি এখানে চলে আসছি। তুমি একা একা এখানে কি করো? হ্যাঁ। আমি বললাম, এই তো তোমার কথা চিন্তা করি। সুমাইয়া বলল, তাই নাকি? সুমাইয়ের সাথে কিছুক্ষণ রোমান্টিক কথা বলে নিচে চলে আসলাম। সকালে রেডি হয়ে জুমার নামাজ পড়ে ফাহিমকে নিয়ে তৈরি হয়ে নিচে গেলাম। তবে বরের পোশাকে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। মনে মনে আমি অনেক খুশি, আজকে আমার বিয়ে হতে যাচ্ছে। তবে মন্ত্রীর বিয়ে বলে কথা, অনেক মানুষ আসছে। সবকিছু রেডি করে কাজী আমাকে বলল, বাবা কবুল বলো। সুমাইয়ের দিকে তাকিয়ে দেখি খুব খুশি। সুমাইয়ার চোখের ইশারাতে বলল, তাড়াতাড়ি যেন বলে দেই। আমি বললাম, জি কবুল। সুমাইয়া হঠাৎ বাবা বলে চিৎকার দিল। আমি তাকিয়ে দেখি আঙ্কেলের বুকে কে যেন গুলি করে দিয়েছে। মুহূর্তের মধ্যে সবাই দৌড়াদৌড়ি করে চলে গেল। আমি দৌড় দিয়ে আঙ্কেলের কাছে গেলাম। আঙ্কেল আমাকে বলছে, বাবা আমি হয়তো আর বাঁচবো না, আমার মেয়েটাকে দেখে রেখো। সুমাইয়া বলছে, না না বাবা, তোমার কিচ্ছু হবে না, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। আঙ্কেল আর কোনো কথা বলে না। মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আজকে আঙ্কেলকে দেখে বুঝতে পারছি। সুমাইয়া আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি মারিয়াকে বললাম, তাড়াতাড়ি দেখ এসব কে করেছে। হঠাৎ সুমন কোথা থেকে দৌড়ে এসে বলল, স্যার স্যার, সবকিছু শেষ হয়ে গেল, আমাদের ম্যামের বাবাকে মারছে ওই মেয়র আর মেহেদির ভাড়া করা গুন্ডা। সুমাইয়া বলল, কি? সুমন বলল, হ্যাঁ ম্যাম সত্যি। সুমাইয়া বলল, তোমরা তো মেয়র আর ওর ছেলেকে মেরে ফেললে, তাহলে ও বেঁচে আছে কিভাবে? আমি বললাম, আসলে সুমাইয়া হয়েছে কি,
আমি কিছু বলার আগেই ঠাস ঠাস করে 2টা চড় দিল আমাকে। সুমাইয়া বলল, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আসলে রাস্তার কুকুর রাস্তাই মানায়, কোনো রাজপ্রাসাদে না। তোরে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। আমার সাথে মিথ্যা কথা বলা, তোর জন্য আমার বাবা আজকে মারা গেছে। তুই এখান থেকে চলে যা। আর মারিয়া, তোকে আমি কত বিশ্বাস করতাম, আর তুই কিনা আমার সাথে মিথ্যা কথা বললি। মারিয়া বলল, ম্যাম, এসব কথা বলতে রেদওয়ান আমাকে বলেছে। ও বলেছে আপনাকে যেন আমি মিথ্যা কথা বলি। সুমাইয়া কেঁদে কেঁদে বলল, তোকে আমি কি বলছি, তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমার সাথে কেন মিথ্যা বলি? তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে। আমি বললাম, আমার কথাটা তো শুনো। সুমাইয়া বলল, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই কি এখান থেকে যাবি, নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? আমি বললাম, তার আর দরকার হবে না। আমি ইশি আর আম্মুকে নিয়ে চলে যাচ্ছি। ফাহিম, চলে আয়। আজকে নিজের ভেতরটা কেমন জানি আগুন জ্বলছে। যার জন্য এত কিছু করলাম, সে বলে কিনা আমি চোর। ফাহিম বলল, কি থেকে কি হয়ে গেল রে বন্ধু? আমি বললাম, আমার কপালে এটাই ছিল। হঠাৎ দেখি রং নাম্বার থেকে একটা কল এলো। ফোনটা রিসিভ করতেই আমি বললাম, কে? ওই পাশ থেকে বলল, কে আবার? আমাকে চেনেন না? আমি পড়ি।